আসসালামু আলাইকুম, আমি আমাজউদ্দিন ফরহাদ স্টেজ বাংলা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে নির্বাচনের চলমান আবহাওয়ার মধ্যে মজাদার একটি বিষয় যুক্ত হয়েছে। জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে এবং হচ্ছে জাতীয়তাবাদী যে দল বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। তো এই দুটি দলের নির্বাচনী ইশতেহার থেকে আমি বেছে নিয়েছি জামাতে ইসলামীর নির্বাচনী ইশতেহার। এবং এই জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারকে একদম সম্পূর্ণ পর্যবেক্ষণ করার পরে হাতে কলমে উঠিয়ে নিয়ে এসেছি এমন কিছু পয়েন্ট, যে পয়েন্ট গুলো আসলে অ্যাকচুয়ালি খুবই সহজ ভাষায় আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারা পয়েন্ট গুলো শোনার পরে আপনাদের মনে হবে আসলে তো এই একজন ব্যক্তি হিসেবে, একজন অ্যাজ এ পার্সন হিসেবে বাংলাদেশের আপনি এই পয়েন্ট গুলো কোনো না কোনো সময় অবশ্যই মিস আপ করেছেন এবং অবশ্যই কোনো না কোনো সময় আপনি ভেবেছেন যে আসলে এটা বাংলাদেশে আসলে হওয়া উচিত। তো নির্বাচনী ইশতেহার আসলে 5 বছরের জন্য হয়ে থাকে, যার কারণে নির্বাচনী ইশতেহার গুলো অনেক বেশি লম্বা হয়। তো অনেকে হচ্ছে এটা পড়ার ব্যাপারে তেমন একটা আগ্রহ থাকে না, কিন্তু আমি হচ্ছি জামাতে ইসলামের যে নির্বাচনী ইশতেহার এটা সম্পূর্ণ পড়ে এবং হচ্ছে সম্পূর্ণ পর্যবেক্ষণ করে হাতে কলমে অল্প কিছু পয়েন্ট আপনাদের সামনে উঠিয়ে নিয়ে এসেছি। এবং এই পয়েন্ট গুলো শুনলে আপনার মনে হবে যে আসলে এই পয়েন্ট গুলো আপনার জন্যই বলা হচ্ছে। তো সময় ক্ষেপণ না করে আমি আসলে জামাতে ইসলামের যে নির্বাচনের ইশতেহার, এই নির্বাচনের ইশতেহারের মধ্যে স্পেশাল সহজ ভাষায় বিশেষ পয়েন্ট যেগুলো রয়েছে, যেগুলো আমার হৃদয়ে টাচ করে গিয়েছে, যে এক কথায় যদি বলি জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারের মধ্যে যে পয়েন্টগুলো আমার হৃদয়ে ছুঁয়ে গিয়েছে, এই পয়েন্টগুলো আপনাদের সামনে শেয়ার করতে এসেছি। প্রথমে আমি সময় ক্ষেপণ না করে আমি শুরু করতেছি ডাইরেক্ট। প্রথম ভাগের 3-4 চার অনুসারে সেকশন 4-এ দেওয়া রয়েছে যে রাষ্ট্রীয় সফরের বিষয়ে সংসদে আলোচনা। আপনারা জানেন বাংলাদেশে আসলে দেখা গেছে হাঁস রান্না করার জন্য হচ্ছে বিভিন্ন সরকারি পর্যায়ের লোকগুলো হচ্ছে রাষ্ট্রীয় সফরে বিদেশে যায়। তো যার কারণে হচ্ছে বাংলাদেশের অনেক আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়। এবং আপনারা দেখেছেন এর আগে দেখা গেছে কিভাবে রান্না করতে হয়, এর জন্য হচ্ছে বাংলাদেশের সরকারি লোকেরা হচ্ছে বিদেশে যাচ্ছে। তো এই বিষয়টাকে একদম উন্মুক্তভাবে মানুষের সামনে নিয়ে আসার জন্য জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার প্রথম ভাগের 4-এর মধ্যে নিয়ে এসেছে রাষ্ট্রীয় সফরে, রাষ্ট্রীয় সফরের বিষয়ে সংসদে হচ্ছে খোলামেলা আলোচনা করা হবে, যাতে মনে করেন ওই যে হাঁস রান্নার জন্য কেউ বিদেশে না যাইতে পারে, যাতে সাঁতার শিক্ষার জন্য কেউ বিদেশে যাইতে না পারে, এবং আপনার আমার টাকা যাতে অপচয় করতে না পারে বিনা কারণে। তারই পরিপ্রেক্ষিতে জামাতে ইসলামী এই পয়েন্টটি সংযোজন করেছে এবং এই পয়েন্টটি আমার অ্যাজ এ ইফ আই সে অ্যাকচুয়ালি টাচ এট মাই হার্ট, এই পয়েন্টটি আমার একদম হৃদয় ছুঁয়ে গিয়েছে। তো প্রথম ভাগের 3-4 অনুসারে রাষ্ট্রীয় সফরের বিষয়ে সংসদে আলোচনা হবে, এটা খুবই মারাত্মক ভালো একটি পয়েন্ট জামাতে ইসলামীর ইশতেহারে সংযোজন করেছে, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং প্রথম ভাগের 4-এর 6 সেকশন অনুসারে ভোট কেন্দ্রে সিসিটিভি। আপনারা জানেন আমাদের শহীদ ওসমান হাদি ভাই মৃত্যুর আগে উনি একটি সংবাদ সম্মেলনে বলে গিয়েছে যে প্রত্যেকটি নির্বাচনের কেন্দ্রে সম্পূর্ণরূপে সিসিটিভি থাকতে হবে। এবং হচ্ছে নির্বাচন কমিশন এই বিষয়টিকে হচ্ছে এড়িয়ে গিয়ে বলেছে তাদের নাকি সিসিটিভি লাগানোর মতো তাদের কাছে নাকি টাকা নাই। তো আমাদের শহীদ ওসমান হাদি ভাই উনি বলেছেন যে আপনাদের কাছে যদি টাকা না থাকে তাহলে জনগণকে বলেন, জনগণ আপনাদেরকে ভিক্ষা দিয়ে দিবে, জনগণ আপনাদেরকে সহায়তা করবে। তারপরেও নির্বাচন কেন্দ্রে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটতে পারে, নির্বাচন কেন্দ্রে যাতে অস্থিতিশীল কোনো ঘটনা না ঘটতে পারে, তারই পরিপ্রেক্ষিতে নির্বাচন কেন্দ্রে অবশ্যই হচ্ছে সিসিটিভি লাগানো থাকতে হবে। তো এই জামাতে ইসলামী এই পয়েন্টটি সংযুক্ত করেছে প্রথম ভাগের 4-এর 6 অনুচ্ছেদে। জামাতে ইসলামী বলেছে যে তারা নির্বাচিত হলে প্রত্যেকটি ভোট কেন্দ্রে হচ্ছে সিসিটিভি সম্পাদন করবে, সিসিটিভি লাগাবে, যাতে হচ্ছে নির্বাচন কেন্দ্রে কখনো হচ্ছে কারচুপি না হয়, ভোট চুরি না হয়। এবং জামাতে ইসলামীর নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রথম ভাগের 7 সেকশনের 9 অনুচ্ছেদে জামাতে ইসলামী বলেছে আমার টাকা আমার হিসাব নামে তারা একটি সফটওয়্যার খুলবে। আপনারা আসলে আমরা যারা হচ্ছে বাংলাদেশের নাগরিক আছি, আমরা মাঝে মধ্যে শুনি যে আমাদের ইউনিয়নের জন্য এত 10 কোটি টাকা বরাদ্দ হয়েছে, কিন্তু আমরা দেখি যে ওই ইউনিয়নে আমাদের ইউনিয়নে তেমন কোনো কাজ হয় নাই। তো এই বিষয়টা দুর্নীতি মুক্ত এবং স্বচ্ছ একটা ব্যবস্থা নিয়ে আসার জন্য জামাতে ইসলামী একটা
তাদের নির্বাচনী ইশতেহারে এই বিষয়টা অ্যাড করেছে যে আমার টাকা আমার হিসাব নামে তারা একটা সফটওয়্যার খুলবে। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি ঘরে বসে মোবাইলে দেখতে পারবেন যে আপনার ইউনিয়নের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং আপনার উপজেলার জন্য কত টাকা বরাদ্দ হয়েছে এবং কোন কাজের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে। এটা একদমই ফ্যান্টাস্টিক একটা বিষয়, আমার একদম হৃদয় ছুঁয়ে গেছে বিষয়টা। জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, এই বিষয়টি যদি বাস্তবায়ন হয়, আমি মনে করি যে বাংলাদেশের একদম আহ সমগ্র বাংলাদেশের চিত্রটাই পাল্টে যাবে। আপনারা অনেক সময় শুনে থাকবেন যে আপনার উপজেলার জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়ে গেছে, কিন্তু 100 কোটি টাকা তো দূরের কথা, 1 কোটি টাকার কাজও আপনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আবার আসলে কি বরাদ্দটা হয়েছে কি হয় না এই সম্পর্কেও আপনার কোনো ধারণা, মানে সঠিক ধারণা নাই, কেননা আপনি তো বিষয়গুলো ঘেটে জানতে পারতেছেন না যে আসলে বরাদ্দটা হয়েছে কিনা। তো জামাতে ইসলামী এই বিষয়টাকে দুর্নীতি মুক্ত করার জন্য তারা একটি নির্বাচনী ইশতেহারে তাদের একটি অনুচ্ছেদ জুড়ে দিয়েছে এবং তারা বলেছে যে তারা যদি নির্বাচনে জিতে আসে তাহলে তারা এমন একটি সফটওয়্যার নিয়ে আসবে, এটার নাম থাকবে হচ্ছে আমার টাকা আমার হিসাব নামে একটি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার ইউনিয়নে কোন কাজের জন্য কত কোটি টাকা সরকার থেকে বরাদ্দ দেওয়া হয়েছে। আমি মনে করি যে শুধুমাত্র জামায়াতে ইসলামী না, ভবিষ্যতে যে সরকারই আসুক, এই সরকারে যদি এই অ্যাপটি বাস্তবায়ন করে, অনেক বাংলাদেশের দুর্নীতির অন্ততপক্ষে 50% কমে যাবে, এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি। এবং জামাতে ইসলামীর দ্বিতীয় বিভাগ 11 এর দ্বিতীয় বিভাগের 11 এর 1 অনুচ্ছেদে জামাতে ইসলামী হচ্ছে পাসপোর্টের মর্যাদা বাড়ানোর জন্য একটি অংশ জুড়ে দিয়েছে। তারা বলেছে যে আসলে বাংলাদেশের যে পাসপোর্টের যে অমর্যাদা সারা বিশ্বে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে আমি নিজেও একজন প্রবাসী ছিলাম এক সময়। তো আমাদের পাসপোর্টের যে ভ্যালু, এই ভ্যালু আসলে এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের পাসপোর্ট দিয়ে শ্রীলঙ্কায় যেতেও হচ্ছে আমাদের ভিসা লাগে, এবং হচ্ছে আমাদের পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর যে এয়ারপোর্টেই যান আপনাকে একটা হেনস্থার শিকার হতে হয়, কেননা আমাদের পাসপোর্টের যে ভ্যালুয়েবল যে মর্যাদাটা, এই মর্যাদাটা অনেক কমে গিয়েছে। তো জামাতে ইসলামী পাসপোর্টের মর্যাদাটা বৃদ্ধির জন্য তারা হচ্ছে নির্বাচনী ইশতেহারে তারা একটি অনুচ্ছেদ দিয়েছে। তারা যদি হচ্ছে নির্বাচিত হয়ে আসে তাহলে তাহলে বাংলাদেশের পাসপোর্টের হচ্ছে তারা হচ্ছে মর্যাদা বাড়াবে। এবং জামাতে ইসলামের দ্বিতীয় বিভাগের 12 এর 3-4 অনুচ্ছেদে তারা বলেছে যে সামরিক গবেষণা বৃদ্ধি করবে এবং হচ্ছে তরুণদের সামরিক প্রশিক্ষণ দিবে। এই বিষয়টা আসলে আমি বিএনপির থেকে আপনি এই বিষয়টা পাবেন না, একদমই পাবেন না, কেননা হচ্ছে বাংলাদেশের মতো জায়গা যেখানে হচ্ছে আপনারা জানেন বিএনপি অলরেডি এটাও একটা ওপেন সিক্রেট যে বিএনপি ভারতকে খুশি করে হচ্ছে ক্ষমতায় আসতে চায়। তো হচ্ছে জামাতে ইসলামী এই বিষয়টা থেকে একটু ভিন্নতা রেখেছে। তারা বলেছে যে যে তারা যদি নির্বাচনে জিততে পারে, নির্বাচনী ইশতেহারের মধ্যে তারা এটা অনুচ্ছেদ আকারে দিয়ে দিয়েছে যে তারা যদি জিততে পারে তারা অবশ্যই সামরিক গবেষণা বৃদ্ধি করবে। এবং সামরিক গবেষণা বৃদ্ধি করলে হবে কি, আমাদের দেশে আপনারা দেখেছেন যে খুব মাঝে মধ্যে আমাদের দেশে বর্ডারে হচ্ছে ভারতীয় যে দুর্বৃত্ত বাহিনী রয়েছে, ওই দুর্বৃত্ত বাহিনী দেখা গেছে আমার দেশের লোকগুলোকে গুলি করে মেরে ফেলে। তো যখন আমাদের সামরিক গবেষণা বৃদ্ধি হবে এবং সামরিক পর্যায়ে আমরা অনেক উপরে উঠে আসব, তখন দেখা গেছে আমাদের দেশের মানুষগুলোকে আর বর্ডারে কারো গুলির, বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো। এবং হচ্ছে ভারতীয় যে দুর্বৃত্ত যে সেনা কর্মকর্তা রয়েছে তারা হচ্ছে বাংলাদেশের মানুষকে অবিচারে নির্বিঘ্নে হত্যা করে ফেলতে পারবে না। তো এটা একটা বিষয় খুবই জটিল একটা, যদিও জটিল একটা বিষয়, তবে যারা শিক্ষিত পার্সন রয়েছেন, এডুকেটেড পার্সন রয়েছেন, আমি মনে করি এই বিষয়টা আপনারা মর্ম উপলব্ধি করেছেন যে জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে তারা সামরিক গবেষণা বৃদ্ধি করবে। এবং দ্বিতীয় বিভাগের 12 এর 7 নম্বর অনুচ্ছেদে জামায়াতে ইসলামী বলেছে তারা হচ্ছে তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দিবে। যেমনটা হচ্ছে ওই যে আমাদের আসিফ মাহমুদ ভুঁইয়া সমন্বয়ক আসিফ মাহমুদ ভুঁইয়া যেমনটি বলেছিলেন যে হচ্ছে তরুণদের সামরিক প্রশিক্ষণ দিবে। আমি মনে করি ভারতীয় আগ্রাসন যেভাবে আমাদের বাংলাদেশের প্রতি বেড়েই যাচ্ছে, আমি মনে করি এই তরুণদেরকে সামরিক প্রশিক্ষণ দেওয়া আসলে এটা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এরপরে জামাতে ইসলামী 5 নম্বর যে তাদের হচ্ছে দ্বিতীয় বিভাগের 13 এর 5 অনুচ্ছেদে তারা হচ্ছে উল্লেখ করেছে পরমাণু শক্তিকে কাজে লাগাবে। আপনারা জানেন বর্তমান বিশ্বে আসলে পারমাণবিক শক্তিধর একটা বিশ্ব। তো এখানে যে যতটুকু পারমাণবিক শক্তিধর সেই হচ্ছে ততটুকু হচ্ছে উন্নত।
উন্নত বিশ্বের মধ্যে তাকে কাউন্ট করা হয়। তো আপনারা জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতে পারে, তারা হচ্ছে তাদের অনুচ্ছেদে বলে দিয়েছে পরমাণু শক্তিকে তারা কাজে লাগাবে। এরপরে হচ্ছে আহ জামায়াতে ইসলামীর ইস্তেহারের অনুচ্ছেদ 3-এর মধ্যে তারা হচ্ছে বলে দিয়েছে যে যুবকদের ক্ষমতায়ন তারা করবে। আপনারা দেখেছেন বিএনপি যখন হচ্ছে ওই যে আন্দোলনের জুলাই আন্দোলনের সময় বিএনপির বড় বড় নেতাদেরকে যখন হচ্ছে জেলে নিয়ে যাওয়া হয়, বিশেষ করে আমি রিজভী আঙ্কেলের কথাই বলি। রিজভী আঙ্কেলকে যখন জেলে নিয়ে যাওয়া হয়েছে তখন ও এরপরে আন্দোলনের পরে যখন রিজভী আহমেদ শেখ হাসিনা চলে গেল, রিজভী আহমেদ জেল থেকে মুক্ত হলো। মুক্ত হওয়ার পরে রিজভী আহমেদ গাড়িতে বসে কাঁদতে কাঁদতে বলেছিল যে এই তরুণ তরুণীদের জন্য হচ্ছে আমরা মুক্ত হয়ে হতে পেরেছি, এই বাচ্চা টাচ্চা এই স্কুলের বাচ্চা ছেলে মেয়েদের জন্য আমরা মুক্ত হতে পেরেছি। উনি এই বিষয়টা নিয়ে কান্না করে বলেছিল জনগণের সামনে। এবং আপনারা দেখেছেন কিভাবে হচ্ছে এখন আজকে বেশ 1-1.5 বছর পরে কিভাবে তাদের কথা সুরটা পাল্টে গেছে। তারা এখন বলতেছে যে বাচ্চা কাচ্চাদের আসলে ক্ষমতার সাথে যুক্ত করা ঠিক হবে না, বাচ্চা কাচ্চাদের খুব দ্রুত ভোটার হওয়া ঠিক হবে না। আসলে নিজেদের ক্ষমতা, ওই যে বলে না, এই আমাদের বাংলায় একটা কথা আছে, কাঠ দ্বারা মিষ্টি খেলে মোল্লা ছিনলে না। মানে এই যে ক্ষমতার স্বাদ বিএনপি হোক জামাত, এই যে ক্ষমতার স্বাদ বর্তমানে পাচ্ছে, এই বিএনপি এবং জামাত ক্ষমতার স্বাদটা পাওয়ার পিছনে সবচেয়ে বড় যে অবদানটা, 99% অবদানটা, সেটা হচ্ছে তরুণ নেতৃত্বের কারণে হচ্ছে তারা এই ক্ষমতার স্বাদটা পাচ্ছে। তো এই ক্ষমতার স্বাদ পেতে গিয়ে তারা হচ্ছে দেখা গেছে বিশেষ করে বিএনপি, তারা হচ্ছে একদমই তাদের কি বলে 1800 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা হচ্ছে পোল্টি খেয়ে তারা এখন আর যুবকদের ক্ষমতায়ন চায় না। তো এই বিষয়টা থেকে জামায়াতে ইসলামী দল হিসেবে তাদেরকে একটু ভিন্নতা দিয়েছে। তারা বলেছে যে তারা যদি ক্ষমতায় যেতে পারে অবশ্যই তারা যুবকদেরকে ক্ষমতায়ন করবে এবং রাষ্ট্র পরিচালনার কাজে তারা যুবকদেরকে অবশ্যই হচ্ছে অন্তর্ভুক্ত করবে। এর ফলে জামায়াতে ইসলামীর এই 8 অনুচ্ছেদে তারা বলেছে যে কর্মসংস্থান বৃদ্ধি করবে এবং হচ্ছে সরকারি চাকরিতে বিনামূল্যে আবেদন। এই এই বিষয়টা ভাই হৃদয় ছুঁয়ে গেছে। আপনারা জানেন যে হচ্ছে কয়েকদিন আগেও একটা সংবাদ সম্মেলন করে যারা হচ্ছে সরকারি চাকরি নিয়ে আবেদন করে, দেখা গেছে ভাই সরকারি চাকরি আপনি যদি 10টা আবেদন করেন, 10টাতে যদি 100 টাকা করেও ধরা হয়, মিনিমাম মিনিমাম যদি 100 টাকাও ধরা হয়, সেখানে আপনার 1000 টাকা কি বলে 1000 টাকা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা যারা মনে করেন যারা ইয়াং ছেলে মেয়ে রয়েছি, যারা মনে করেন রিসেন্টলি মনে করেন তাদের গ্রাজুয়েশন শেষ করলো বা হচ্ছে কেউ রানিং গ্রাজুয়েশন করতেছে, তারা হচ্ছে তাদের কাছে ঢাকা শহরে এই 1000 টাকাটা অনেক মূল্যবান। তাদের কাছে এই 1000 টাকাটা 1 লাখ টাকার সমান। তো এই যে সামান্য একটা সরকারি চাকরি জন্য আবেদন করতে গেলে কোথাও 100 টাকা সরকারি ফি দিতে হচ্ছে, কোথাও 200 টাকা সরকারি ফি দিতে হচ্ছে। এই বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য জামায়াতে ইসলামী তরুণদের আসলে পালসটা বুঝে, তরুণদের আসলে মনের যে আকাঙ্ক্ষাটা, এটা বুঝতে পেরে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে দিয়ে দিয়েছে যে কর্মসংস্থান তো তারা বৃদ্ধি করবেই, পাশাপাশি হচ্ছে সরকারি চাকরিতে আবেদন করার যে ফিটা ওনারা সম্পূর্ণরূপে বাতিল করে দিবে। এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, এবং আমি মন থেকে জামায়াতে ইসলামীকে একদম ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টার জন্য। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে অবশ্যই হচ্ছে তারা হচ্ছে যে সরকারি চাকরিতে যে আবেদন ফিটা তারা এটা ক্লোজ করে দিবে, বাতিল করে দিবে। তো আমি তরুণদেরকে বলবো, যারা যারা রানিং গ্রাজুয়েশন পড়ালেখা যাদের চলমান রয়েছে, যারা পড়ালেখার পাশাপাশি হচ্ছে যারা সরকারি চাকরিতে কিছু কিছু ছোট পোস্ট রয়েছে যেগুলাতে ধরেন আনসার পোস্ট রয়েছে বা হচ্ছে পুলিশের কনস্টেবল পোস্ট রয়েছে, এখন দেখা গেছে যারা যারা সরকারি চাকরিগুলোতে যারা আবেদন করতেছে পড়ালেখার পাশাপাশি, কেউ অনার্সে রানিং পড়ালেখা চলমান, তারা আবেদন করতেছে সরকারি চাকরিগুলোতে, পড়ালেখাও চালাচ্ছে আবার আবেদনও করতেছে। তাদের কাছে আসলে ঢাকা শহরে যারা থাকে তারা বিষয়টা জানে যে 500 টাকার আসলে কতটা মূল্য, 1000 টাকার কতটা মূল্য। আপনি 10টা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করলে আপনার সর্বনিম্ন মিনিমাম 100 টাকা থেকে শুরু করে আপনার 1000 টাকা চলে যাচ্ছে। এই 1000 টাকার মূল্য যারা ঢাকা শহরে পড়ালেখা করে এবং হচ্ছে যাদের কোনো রানিং কোনো কাজ নাই, তারা শুধুমাত্র পড়ালেখার উপরে ডিপেন্ড করে একটা চাকরিতে আবেদন করে বা করতে চায়, তাদের কাছে এই 1000 টাকার মূল্যটা আসলে অনেক বেশি। আমি মনে করি এই বিষয়টা জামায়াতে ইসলামী যদি আহ বাস্তবায়ন করতে পারে, জামায়াতে ইসলামী শুধুমাত্র এই মানুষের ভালোবাসা তো পাবেই, সাথে সাথে মানুষের অন্তর থেকে যে দোয়া, এই দোয়াটাও হচ্ছে পাবে।
তো জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তারা এই বিষয়টা, এই যে তাদের যে নির্বাচনী ইস্তেহার, একটা 5 বছরের নির্বাচনী ইস্তেহার তো অনেক বড় হয়, এই 5 বছরের নির্বাচনী ইস্তেহারটা সম্পূর্ণটা পড়ে, সম্পূর্ণটা পর্যবেক্ষণ করে আমি এই পয়েন্ট গুলো আপনাদের জন্য তুলে এনেছি, যে পয়েন্ট গুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। বিশেষ করে এই পয়েন্ট গুলো এজ এ পার্সন হিসেবে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে। তো আমি মনে করি যে এই পয়েন্ট গুলো অবশ্যই আপনাদের শেয়ার করা দরকার। তো কামিং টু দ্য পয়েন্ট, জামাতে ইসলামী বলেছে তারা যদি ক্ষমতায় আসতে পারে, সরকারি চাকরিতে যে আবেদনটা আছে এই আবেদন ফিটা তারা বাদ করে দিবে। এন্ড আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, এন্ড থ্যাঙ্কস ফর জামাতে ইসলামী। এই বিষয়টার জন্য আমি জামাতে ইসলামীকে একদম অন্তর থেকে থ্যাংক ইউ জানাচ্ছি। আর জামাতে ইসলামী তাদের অনুচ্ছেদ, এই নির্বাচনী ইস্তেহারের 11 নম্বর অনুচ্ছেদে বলেছে বিগত সময়ে খুন গুম হওয়ার বিচারগুলো তারা করবে। এটা একদমই একদমই একটা স্ট্রং স্ট্রং পজিশন জামাতে ইসলামী নিয়েছে। আমি এটার জন্য তাদেরকে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। আসলে ধরেন ব্যক্তিগতভাবে যদি আমার কথা ধরেন, আমাকে এই এই বাংলাদেশের কিছু খুন হত্যা, প্রত্যেকটা খুন হত্যা আমরা চাই যে বিগত সময়ে যতগুলো প্রত্যেকটা খুন হত্যা অন্যায় অবিচার গুম, প্রত্যেকটা খুন হত্যার বিচার হোক। এবং এই বিষয়টাকে যে জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহার হিসেবে নিয়েছে, এটা আসলেই হচ্ছে আসলেই তারা হচ্ছে ধন্যবাদের দাবিদার। আসলেই তারা বিষয়টা অনেক ভালো দিয়েছে। তারা বলেছে যে তারা যদি নির্বাচনে জিতে, এবং তারা ইশতেহারে দিয়ে দিয়েছে বিগত সময়ের খুন গুম হওয়ার বিচারটা তারা করবে। বিশেষ করে জামাতে ইসলামীর কাছে আমার আবেদন থাকবে হাদি হত্যার বিচারটা যাতে হয়, এবং হচ্ছে কুমিল্লার মেয়ে তনু দর্শন হত্যার বিচারটা যাতে হয়, এবং হচ্ছে বিগত সময়ে এরকম আলোচিত আরো অনেক খুন গুম দর্শন এই সবগুলো বিচার যাতে হয়, যে বিচারগুলো একদম সারা বাংলাদেশের মানুষ সহ সমগ্র বিশ্বের মানুষের হৃদয় কেড়ে, মানে একদম টাচ করে গিয়েছে, এই বিচারগুলো যাতে হয়। বিশেষ করে আবরার হত্যার বিচার যেন হয়। এরপরে হচ্ছে আহ এই আপনারা জানেন একটা হিন্দু ছেলেকে আওয়ামী লীগের সময় মারা হয়েছিল, বিশ্বজিৎ হত্যার বিচার যাতে হয়। এরপরে হচ্ছে আবরার ফাহাদ হত্যার বিচার যাতে হয়। কুমিল্লার যে একজন মেয়েকে সেনা ক্যাম্পের ভিতরে যে ধর্ষণ করে মারা হয়েছিল, কুমিল্লার মেয়ে তনু দর্শন হত্যাকাণ্ড, তো এই হত্যাকাণ্ডের বিচার যাতে হয়। আমি অবশ্যই জামাত ইসলামীর এই পয়েন্টটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। তারা তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে উল্লেখ করে দিয়েছে বিগত সময়ে যত খুন গুম হওয়া হয়েছে এগুলোর তারা বিচার করবে। বিশেষ করে আমি তাদের কাছে আবেদন থাকবে যে এই বিচারগুলা যাতে হয়, তনু দর্শন হত্যা মামলার বিচার এবং আবরার ফাহাদ হত্যা মামলা বিচার, এবং হাদি ভাই হত্যা মামলা, হাদি ভাইয়ের হত্যা কাণ্ডের যে বিচারটা, এই বিচারটা যেন বাংলাদেশের মানুষ পায়। এরপরে হচ্ছে আরো একটি বিচার আমি উল্লেখ করতেই চাই। আসলে কয়টা উল্লেখ করব, কয়টা মনে রাখবো, এটা আসলে আমি নিজেও সামটাইম আপসেট ফর দ্যাট। এই ওই যে সাগর রুনি হত্যাকাণ্ডের যে বিচারটা প্রায় 500 বার কিংবা 200 বার এরকম পিছানো হয়েছে, তাদের হচ্ছে চার্জশিট এরকম কিছু। তো এখন পর্যন্ত বিচার কার্যটা হয় নাই। তো আমি আশা করব সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারটা যাতে হয়। এবং জামায়াতে ইসলামী তাদের অনুচ্ছেদের ইশতেহারের 12 নম্বরে বলেছে জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই বিপ্লব ইতিহাস সংরক্ষণ। দল হিসেবে জামাতে ইসলামী শুরু থেকে হচ্ছে জুলাইকে ধারণকারী একটি দল, এবং হচ্ছে আপনারা দেখেছেন বিএনপি আসলে ওই আন্দোলনের পরপর শেখ হাসিনা যাওয়ার পরপর তারা গাড়িতে বসে রিজভী সাহেব বলেছিল জেল থেকে বের হওয়ার পরে যে এই বাচ্চাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু এখন দেখেন 1.5 বছর পরে তাদের মুখের ভাষা পাল্টে গেছে, 1800 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা পল্টি মারতেছে। তারা আসলে আমাদের যে আমরা যে করেছি, আমরা যে গুল্লির সামনে দাঁড়িয়েছি, নিজের পরিবার, এরপরে নিজের ভবিষ্যৎ কেরিয়ার সবকিছুকে একদিকে ঠেলে দিয়ে আমাদের শেখ হাসিনার গুল্লির সামনে রাস্তায় নেমে এসেছিলাম, এই বিষয়গুলোকে তারা এখন আর শ্রদ্ধা করে স্বীকার করতে চায় না। এই বিষয়গুলোকে তারা আর অ্যাপ্রিসিয়েটই দিতে চায় না। এই বিষয়গুলোকে তারা আর ধারণ করতে চায় না। তো জুলাই জামাতে ইসলামী এই জায়গা থেকে বেরিয়ে এসে তারা ভিন্নতা দেখিয়েছে। তারা বলেছে যে তারা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে দিয়েছে তারা যদি নির্বাচিত হয় জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন হবে, এবং জুলাই বিপ্লবের যে ইতিহাস এই ইতিহাসটা তারা সংরক্ষণ করবে। এটা আই অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট। আমি এটার জন্য অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় আমি নিজে অংশগ্রহণ করেছিলাম। আমার যে ভাই বোনেরা মারা গিয়েছে, আমি চাই যে তাদের ইতিহাসটা হচ্ছে বাংলাদেশের কোথাও না কোথাও উল্লেখ থাকুক। এবং জামাতে ইসলামী তাদের এই একটা অনুচ্ছেদে উল্লেখ করেছে, 13 নম্বর অনুচ্ছেদে তারা উল্লেখ করেছে প্রবাসীদের ভোটাধিকার। আপনারা দেখেছেন বর্তমান ইন্টেরিয়র সরকার আসার পরে তারা এই বিষয়টি আহ তারা হচ্ছে স্টার্ট করেছে
কিন্তু পরবর্তী সরকার বিএনপি আসলে এর বিষয়টি আবার দেখা গেছে বাতিলও হয়ে যেতে পারে। তো এই বিষয়টি আবার জামাতে ইসলামী ভিন্নতা দিয়েছে, তারা বলেছে তারা যদি ক্ষমতায় আসে অবশ্যই প্রবাসীদের ভোটাধিকার তারা নিশ্চিত করবে, এটা তারা নির্বাচনী ইশতেহার হিসেবে দিয়েছে। এবং জামায়াতে ইসলামী তাদের প্রথম ভাগের আহ, প্রথম ভাগের ৭ অনুচ্ছেদ অনুসারে তারা বলেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। তো এখানে এই বিষয়টা, এই পয়েন্টটা আসলে আমি বলি, বর্তমানে আসলে জামাতে ইসলামী এই যে দুইটা দলই তো নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে, জামাতে ইসলামী এবং বিএনপি। তো আমি বিএনপি কে বাদ দিয়ে জামাতে ইসলামীর ইশতেহার কেন বেছে নিয়েছি পড়ার জন্য, এর একটা বিশেষ কারণ হচ্ছে এই পয়েন্টটা। ধরেন জামাতে ইসলামী তাদের হচ্ছে নির্বাচনী ইশতেহারের মধ্যে প্রথম ভাগের ৭ অনুচ্ছেদে তারা বলেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ তারা গঠন করতে চায়। তো এই বিষয়টার কারণে এই একটা পয়েন্টের জন্য আসলে আমি বেছে দিয়েছি জামাতে ইসলামীকে। জামাতে ইসলামীর ইশতেহারটাকে আমি পড়ার জন্য বেছে নিয়েছি, এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার জন্য বেছে নিয়েছি, এবং হচ্ছে আমি সিদ্ধান্ত নিয়েছি, এবং হচ্ছে জামাতে আমার ফিউচারে জামাতে ইসলামীর সাথে থাকার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি। এই যে তারা যে একটা অনুচ্ছেদ দিয়েছে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, তো আপনারা হয়তো বলতে পারেন যে বিএনপির যে নির্বাচনী ইশতেহার তারাও তো এই বিষয়টি আহ, তাদের নির্বাচনী ইশতেহারে, যেহেতু এটা একটা কমন বিষয়, তো দে শুড বি অ্যাডেড দিস পয়েন্ট ইন দেয়ার। তো তারাও তো এই পয়েন্টটি তাদের নির্বাচনী ইশতেহারে অ্যাড করবে, তাহলে আপনি বিএনপি কে কেন বেছে নিই নাই, বা তাদের নির্বাচনী ইশতেহার করার জন্য কেন বেছে নিই নাই? আসলে দেখেন, আমরা হচ্ছে বর্তমান জেনারেশন, ইয়াং জেনারেশন, আমরা এডুকেটেড, আমরা হচ্ছে সেনসিটিভ, এবং হচ্ছে আমরা মানুষের মুখে কি বলে শুধুমাত্র ওটার উপরে আমরা ভরসা করে থাকি না। মুখে বলার পাশাপাশি মানুষে আসলে এটা কতটুকু তারা কাজের মধ্যে প্রতিস্থাপন করতেছে ওটার উপরেও হচ্ছে আমরা ফোকাস করি। তো আপনারা দেখবেন এই যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান উনি বলেছে যে উনি যদি নির্বাচিত হয় তাহলে হচ্ছে উনি দুর্নীতির টুটি চেপে ধরবে, এটা হচ্ছে তার মুখে বলা ভাষা। কিন্তু কাজের জায়গায় যদি আপনি ফোকাস করেন, আপনি দেখবেন যে উনি অলরেডি 40 কিংবা 43 জন লোকেদেরকে নমিনেশন দিয়েছেন, যারা হচ্ছে অলরেডি 5,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি রয়েছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোতে। তো এই যে এই যে বিষয়টা, যখনই আমি জামাতে ইসলামের নির্বাচনী ইশতেহারে দেখলাম যে প্রথম ভাগের ৭ অনুচ্ছেদে তারা উল্লেখ করেছে যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করবে, এবং যখন আমি তাদের এই লেখার সাথে তাদের যে চলাফেরা, তাদের যে বাস্তবিক যে উদাহরণ, বাস্তব বা গত ১.৫ বছরে তাদের যে বাস্তবিক যে সার্ভাইভ, ওটা যখন আপনি ফোকাস করবেন, আপনি দেখবেন যে তাদের বলার সাথে তাদের কাজগুলোর আসলে মিল রয়েছে। যেমন হচ্ছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চায়, এবং গত ১.৫ বছরে তারা কিন্তু এই 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 এমন কোনো কাজ নাই নাই যেটা আপনি উল্লেখ করবেন যে তারা এটা দিয়ে দুর্নীতি করেছে, এটা আপনি উল্লেখ করতে পারবেন না। সুতরাং তাদের বলা এবং কাজের সাথে ম্যাচিং রয়েছে। কিন্তু অন্যদিকে আপনি যদি বিএনপির দিকে তাকান, আপনারা দেখবেন যে এই যে তারেক রহমান হচ্ছে সমাবেশে বক্তৃতা দিচ্ছে, তিনি দুর্নীতির টুটি চেপে ধরবে, কিন্তু হচ্ছে অন্য জায়গায় আপনি যদি কাজের দিকে যদি তাকান, দেখবেন যে উনি নিজেই যারা দুর্নীতিগ্রস্ত লোক, যারা ঋণ খেলাপি, তাদের 40 জনকে নমিনেশন দিয়ে দিয়েছে। তার মানে হচ্ছে কথা এবং কাজের সাথে হচ্ছে মিল নেই। আর আমরা বর্তমান জেনারেশন, ইয়াং জেনারেশন, এডুকেটেড পারসন আমরা যারা রয়েছি, আমরা হচ্ছে শুধুমাত্র একজনের কথার উপরে ভরসা করে তাকে হচ্ছে সাপোর্টিং করি না। আমরা কথার পাশাপাশি তার কাজের উপরও ফোকাস করি যে তাকে সাপোর্ট করা যায় কিনা, তার কথা এবং কাজের সাথে মিল আছে কিনা, ওইটার উপরে ভিত্তি করে হচ্ছে আমরা হচ্ছে সাপোর্ট করি। তো জামাতে ইসলামী যেহেতু বলেছে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বে, সুতরাং আপনি তাদের কর্মকাণ্ড দেখে এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চেষ্টা হলেও করতে পারবে। কিন্তু বিএনপি এটাতে ব্যর্থ অলরেডি হয়ে গেছে এবং প্রমাণিত হয়ে গেছে তারা ব্যর্থ। সুতরাং তারা মুখে যতই বলুক দুর্নীতি নির্মূল করবে, দুর্নীতি সরাবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে, আসলে এটা বাস্তবসম্মত না। কেননা তারা তাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে পারে নাই। অলরেডি ঋণ খেলাপিদেরকে তারা নমিনেশন দেওয়ার মাধ্যমে এটা তারা প্রমাণ দিয়ে দিয়েছে তাদের কাজের মাধ্যমে যে তারা আসলে এই বিষয়টাতে ব্যর্থ, এই বিষয়টাতে ব্যর্থ। আচ্ছা, যাই হোক, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। খুব সংক্ষেপে তাড়াতাড়ি হচ্ছে আমি এই বিষয়গুলো শেষ করব। জামাতে ইসলামী তাদের নির্বাচনী পয়েন্টের মধ্যে হচ্ছে প্রথম ভাগের ২-৩ অনুসারে ফাঁসিবাদ দল হচ্ছে ফাঁসিবাদী দল তারা হচ্ছে বাতিল করবে।
ফাঁসিবাদী দল বলতে আসলে এখানে আওয়ামী লীগকে বোঝানো হয়েছে। তো নির্বাচনী ইশতেহারে এই যে জামাতে ইসলামী একদম আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি ইশতেহারে এই অনুচ্ছেদটি অ্যাড করেছে। এই অনুচ্ছেদটি কিন্তু আপনি বিএনপির মধ্যে দেখতে পারবেন না। কেননা বিএনপি হচ্ছে হয়তো মুখে মুখে বলবে, মুখে মুখে কি তারা অলরেডি বিভিন্ন তাদের যে আলোচনা সভা, এখানেও তারা মনে করেন আওয়ামী লীগকে মনে করেন ফিরিয়ে আনার জন্য যত রকমের চেষ্টা, যত রকমের যত কিছু তারা করে যাচ্ছে। তো এটা অলরেডি ওপেন সিক্রেট, এটা একদম প্রকাশ্য দিবালোকের মতো সত্য যে তারা হচ্ছে আওয়ামী লীগের সাথে মোটামুটি একটা তাদের নেগোসিয়েশন হয়ে গেছে। সুতরাং তারা কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবে না। এবং বিএনপির একজন আইনজীবী, যিনি হচ্ছে জুলাইয়ে আমরা তাকে সর্বপ্রথম চিনতে পেরেছি, তো উনি হচ্ছে জামাতে ইসলামী যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গিয়েছিল, তখন হচ্ছে ওনার কারণেই হচ্ছে মূলত আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ করা যায় নাই। উনি কোনো না কোনো ভাবে আইনকে হচ্ছে ব্যবহার করে, আইনের ফাঁকফোকরকে ব্যবহার করে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে দেয় নাই। তো এই জায়গাতে আমি বলবো আহ বাংলাদেশের মানুষের সামনে যারা হচ্ছে আওয়ামী লীগ দলটাকে হচ্ছে যারা হচ্ছে ঘৃণা করেন এবং আওয়ামী লীগের কাজকর্মকে যারা ঘৃণা করেন, তারা অবশ্যই জামায়াতে ইসলামীকে সাপোর্ট করবেন। কেননা জামায়াতে ইসলামী একমাত্র দল যারা বলেছে যে ফাঁসিবাদী দলকে তারা বিলুপ্ত করবে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় ফাঁসিবাদী দল বাংলাদেশের জন্য হচ্ছে আওয়ামী লীগ। তো এই বিষয়টাতে তাদের একদম স্ট্যান্ড একদম ক্লিয়ার। আমি ওই যেহেতু আমরা জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, উই আর অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট। এবং জামায়াতে ইসলামী প্রথম ভাগের ৩ অনুচ্ছেদে তারা হচ্ছে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিবে। এটা একটা ভালো উদ্যোগ। আপনারা যারা এডুকেটেড পারসন আপনারা বুঝতে পারবেন। বিরোধী আসলে আপনারা দেখেছেন যখনই কোনো সরকার ক্ষমতায় আসে তখনই তারা বিরোধী দলের কোনো আর্গুমেন্ট বা হচ্ছে কোনো কোশ্চেন তারা নিতে চায় না। তো এই জায়গা থেকে ভিন্নতা দেওয়ার জন্য জামায়াতে ইসলামী বলেছে তারা বিরোধী দল থেকে হচ্ছে ডেপুটি স্পিকার দিবে। এবং জামায়াতে ইসলামী বলছে যে সংসদ সদস্যের মূল কাজ আইন নীতি প্রণয়ন। আপনারা শহীদ ওসমান হাদী ভাইয়ের অনেকগুলো ভিডিওতে দেখেছেন যে শহীদ ওসমান হাদী ভাই বলেছে যারা মেম্বার অব দ্য পার্লামেন্ট, সংসদ সদস্য বা এমপি, তারা আসলে জানেই না তাদের কাজগুলো কি। এবং এই সংসদ সদস্যদের কাজের ব্যাপারে শহীদ ওসমান হাদী ভাই বলে গিয়েছেন প্রত্যেকটি উপজেলা জেলাতে একটি করে বিলবোর্ড টানাই দেওয়ার দরকার এবং সেখানে উল্লেখ করে দেওয়ার দরকার আসলে সংসদ সদস্যের কাজগুলো আসলে কি। তো সংসদ সদস্যের মূল কাজ হচ্ছে আইন নীতি প্রণয়ন করা। জামাতে ইসলামী যদি হচ্ছে ক্ষমতায় আসে তারা এই বিষয়টাকে বাস্তবায়ন করবে। সংসদ সদস্যের মূল কাজ আইন নীতি প্রণয়ন করা। এই বিষয়টা যাতে তারা ফোকাসে থাকে, তারা এটা সার্ভাইলেন্স করবে, যারা যাতে সংসদ সদস্য এই কাজের বাইরে যাতে অন্য কোনো কিছুতে না জড়াতে পারে। এবং আহ জামাতে ইসলামের তৃতীয় ভাগের 15 অনুচ্ছেদ অনুসারে 3 অনুচ্ছেদে তারা বলেছে তারা যদি ক্ষমতায় আসে তারা বাংলাদেশে 5G নেটওয়ার্ক চালু করবে। এটা অবশ্যই গুড। এবং তারা বলেছে একদম প্রত্যন্ত অঞ্চলেও তারা 5G নেটওয়ার্ক চালু করবে। তো এটা খুবই ভালো হবে। 5G নেটওয়ার্ক আসলে আমাদের ইন্টারনেট এবং দৈনন্দিন ইন্টারনেটের যে যাত্রা এটা আরো এগিয়ে যাবে। এবং জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারের ৩য় ভাগের ১৯-১০ অনুচ্ছেদে তারা বলেছে প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনবে। এই যে জামাতে ইসলামী আসলে এমন কিছু পয়েন্ট আসলে তাদের নির্বাচনী ইশতেহারের সাথে যুক্ত করেছে যে পয়েন্ট গুলো আসলে হৃদয় ছুঁয়ে গিয়েছে। মানে এই যে জামাতে ইসলামী ধরেন এই পয়েন্টটা দিল, আমরা দেখেছি প্রবাসী ভাইদের কষ্টের কোনো শেষ নেই। বিশেষ করে আমিও যেহেতু একসময় প্রবাসী ছিলাম, আমি জানি একটা মানুষ সে বিদেশে গেল টাকা উপার্জনের উদ্দেশ্যে এবং মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে এই যে তার লাশটা দেশে নিয়ে আসা কতটুকু কষ্টকর। মাঝে মধ্যে আমরা দেখেছিলাম যে কিছু ভাইয়েরা টাকা উঠাচ্ছে, তো তাদের কোনো ভাই মারা গেছে, ওই লাশটা আটকে আছে হসপিটালে, এখন ক্লিয়ারেন্স করে হচ্ছে বাড়িতে পাঠাবে, তারা টাকা উঠাচ্ছে। তো এই যে জামাতে ইসলামী মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষাটা বুঝতে পেরে তারা তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে যে তারা যদি ক্ষমতায় আসতে পারে তাহলে প্রবাসীদের লাশ বিনা খরচে তারা বাংলাদেশে নিয়ে আসবে। এবং এই বিষয়টার জন্য একদম মন থেকে ভালোবাসা রইল জামাতে ইসলামীর কাছে। অন্ততপক্ষে একজন মানুষ কষ্ট করে বিদেশে যায় এবং কষ্ট করতে গিয়ে আল্লাহর ডাকে সে যখন সাড়া দিয়ে চলে যায়, তার পরিবার যাতে তার লাশটাকে নিয়ে কষ্ট করতে না হয়, তার পরিবার যাতে সরকারিভাবে লাশটাকে সরকারি তত্ত্বাবধানে যাতে তাদের হাতের কাছে বুঝে পায়, এই এই জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারে এটা দিয়েছে। সুতরাং
মা বোন ভাইয়েরা যারা আপনাদেরকে বলি, আপনাদের পরিবারের যদি একজন সদস্য বিদেশে থাকে, তাইলে আপনার আপনার কর্তব্য জামাত ইসলামীকে ভোট দেওয়া, আপনার একদম কর্তব্য। আর যে এই পয়েন্টটা যদি এই পয়েন্টটা যদি আমি আপনাদেরকে বলবো, এ, জামাতে ইসলামের যে নির্বাচনী ইশতেহার এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহার, এই নির্বাচনী ইশতেহার একদম আপনারা ফোরে দেখবেন, হাতে কলমে উঠাই দেখবেন। ফোরে নির্বাচনী ইশতেহার তো অনেক বড় হয়। এই নির্বাচনী ইশতেহার পড়ার পরে, পর্যবেক্ষণ করার পরে আপনি হাতে কলমে কিছু পয়েন্ট উঠিয়ে নিয়ে আসবেন যে আপনার জন্য এই সরকার, এ, এই এই দলটা আপনার জন্য কি করতে চায় এবং কি বলেছে যে বিষয়গুলো আসলে আপনার জন্য দরকার। তো এই যে জামাতে ইসলামী প্রবাসী ভাইদের দুঃখ এবং প্রবাসী ভাইদের পরিবারের দুঃখটা বুঝতে পেরে তারা বলেছে যে একজন প্রবাসী যদি তারা যদি বিদেশে মারা যায়, তাহলে একটা সরকারের কর্তব্য তার লাশটাকে তার পরিবারের কাছে, হাতের কাছে নিয়ে এসে দেওয়া এবং বুঝাই দেওয়া। তো জামায়াতে ইসলামী বলেছে তারা যদি ক্ষমতায় আসতে পারে, প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে আনা হবে। এবং একজন প্রবাসী, আমি ব্যক্তিগতভাবে প্রবাসী ছিলাম, আমার বড় ভাই এখনো প্রবাসী, ব্যক্তিগতভাবে ভবিষ্যতে হয়তোবা কখনো আবার প্রবাসী হয়ে যাব। তো জামায়াতে ইসলামীর এই পয়েন্টটার জন্য আমি মনে করি প্রত্যেকটি পরিবারের যে যারাই যে পরিবারের একজন সদস্য বিদেশে থাকে, যাদের একজন ভাই বাদাল বা যাদের একজন চাচা মামা খালু বিদেশে থাকে, আমি মনে করি তার নৈতিক কর্তব্য জামাতে ইসলামকে ভোট দেওয়া। কেননা এই ফ্যাসিলিটিটা সে পাচ্ছে। তো জামাতে ইসলামী তাদের পঞ্চম ভাগের 28-এর 5 নম্বর অনুচ্ছেদে বলেছে ইমাম মুয়াজ্জিনের বেতন বা ভাতার ব্যবস্থা তারা করবে। এটা তারা তাদের নির্বাচনী ইশতেহারে দিয়েছে। তো এই বিষয়টি আমি অনেক অ্যাপ্রিসিয়েট জানাই। আসলে আমাদের এই গ্রামের মসজিদে ধরেন একজন ইমাম চাকরি করে, তার বেতন কত? মাত্র 6,000 টাকা বেতন। তার বেতন কত? মাত্র 8,000 টাকা বেতন। এবং একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত গেলেও আপনি দেখবেন একজন ইমাম মুয়াজ্জিনের বেতন সর্বোচ্চ কত? সর্বোচ্চ 10,000, 12,000 কিংবা ম্যাক্সিমাম 15,000 টাকা বেতন। শহরের কথা বলতেছি না, আমি গ্রামে ইউনিয়ন পর্যায় থেকে বলতেছি। তো এই যে এই বেতন দিয়ে তারা তাদের 4-5 জনের পরিবারটা কিভাবে যে চালায় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তো জামাতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তারা তাদের নির্বাচনী ইশতেহারে যুক্ত করছে যে তারা অবশ্যই ক্ষমতায় আসলে ইমাম এবং মুয়াজ্জিনের বেতন এবং ভাতার ব্যবস্থা করবে, সম্মানজনক বেতন এবং ভাতার ব্যবস্থা করবে। তো এই বিষয়টি আসলে আমি একদম মন থেকে তাদের জন্য, জামাত ইসলামের জন্য দোয়া করি। তারা যদি এই বিষয়টি বাস্তবায়ন করে, এটা খুবই ভালো হবে। আর বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনের উদ্দেশ্যে আমি বলতেছি, প্রিয় ভাইয়েরা, এই যে একটা সুযোগ আপনাদের কাছে এসেছে, একটা দল আপনাদের জন্য এই এই যে একটা দল মনে করেন 5 বছরের নির্বাচনী ইশতেহার দিল। এই নির্বাচনী ইশতেহারটা অনেক বড়। এই নির্বাচনী ইশতেহারটা পড়ে আমি একদম পর্যবেক্ষণ করে এমন কিছু পয়েন্ট উঠিয়ে নিয়ে এসেছি যে পয়েন্ট গুলো দে আর টেলিং ফর ইউ, যে পয়েন্ট গুলো শুধুমাত্র আপনার জন্যই বলা হচ্ছে, এই পয়েন্ট গুলো আমি আপনাদের সামনে উঠিয়ে নিয়ে এসেছি। জামাত ইসলামী বলেছে তারা আহ যদি ক্ষমতায় আসে, অবশ্যই ইমাম এবং মুয়াজ্জিনদের বেতন এবং সম্মানজনক ভাতার ব্যবস্থা করবে। এই বিষয়টা একদম মন থেকে অ্যাপ্রিসিয়েট করতেছি। তারা কিভাবে যে সংসার চালায় একজন ইমাম, মসজিদের মুয়াজ্জিন, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ তো বুঝে নাই আজ পর্যন্ত। এবারে জামাতে ইসলামী দল হিসেবে তাদের দুঃখটা উপলব্ধি করতে পেরেছে এবং ভবিষ্যতে যদি বাস্তবায়ন করতে পারে, ইট উইল গুড ফর আস, এটা খুবই আমাদের জন্য ভালো হবে। এবং জামাতে ইসলামী দল হিসেবে তারা তাদের নির্বাচনী ইশতেহারে আরো একটি বিশেষ কথা বলেছে, ইমামদের নেতা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হবে। এটা একদম ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট। আপনি বিশ্বাস করেন, সৌদি আরবে এবং আরব দেশে মসজিদের যারা এক ইমাম রয়েছে, গাড়িতে আসে, গাড়িতে যায়, মানে তাদের এক একজনের পাওয়ার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বাংলাদেশের মনে করেন যেরকম প্রেসিডেন্টের একটা পাওয়ার থাকে, সেম সেম মসজিদের ইমামের এরকম একটা, তার কথার এরকম একটা দাম, তার কথার এরকম একটা পাওয়ার। যার কারণে জামাতে ইসলামী বলছে যে তারা যদি দল হিসেবে যদি আসে, তারা অবশ্যই ইমামদের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে তারা। তো এই পয়েন্টটা একদম অমায়িক, একদম ডিফারেন্ট, ডিফারেন্ট, ফ্যান্টাস্টিক একটা পয়েন্ট, ফ্যান্টাস্টিক এক কথায়। এবং জামাতে ইসলামী তাদের ষষ্ঠ ভাগের 29-এর 5-এর মধ্যে বলেছে অটো রিক্সাকে সুন্দর ডিজাইন দিয়ে লাইসেন্স প্রদান করা। আমার ওই কয়েকদিন আমার গাড়ি আমার এক বড় ভাই চালাইতো, তো সে নতুন লাইসেন্স নিছিল।
তো নতুন লাইসেন্স নেওয়ার পরে ওই যে সে আমারে বলতেছিল, কয় ভাই এতদিন তো বুঝি নাই, আসলে গাড়ির মধ্যে বসার পরে বুঝতেছি যে অটোগুলো আসলে কতটা বিরক্ত করে মানুষকে। তো এই যে বাংলাদেশের শহরগুলো বা দেশ গ্রামে যে অটো রিক্সাগুলো রয়েছে, এই অটো রিক্সাগুলোকে নিয়ে জামাত ইসলামী ভালো একটা উদ্যোগ নিয়েছে। আপনারা দেখবেন সরকার আসলে অটো রিক্সাওয়ালাদেরকে ব্যবহার করে। কিভাবে ব্যবহার করে? সরকার কি করে, এই অটো রিক্সাগুলোকে হচ্ছে লাইসেন্সও দেয় না, আবার হচ্ছে মানে বৈধ লাইসেন্সও দেয় না, আবার হচ্ছে বন্ধও করে না। ঠিক আছে? যার কারণে হচ্ছে পুলিশ এবং হচ্ছে বিভিন্ন যারা চাঁদাবাজ রয়েছে, তারা হচ্ছে চাঁদাবাজির জায়গাটাকে এই অটো রিক্সার উপরে প্রভাব খাটায়। তারা হচ্ছে অটো রিক্সার উপরে চাঁদাবাজিটা নির্দ্বিধায় চালিয়ে যায়। ধরেন সরকার যদি এটাকে বৈধ লাইসেন্স দিয়ে দেয়, তাইলে দেখা গেছে কোনো একটা পুলিশ বা কোনো একটা চাঁদাবাজ এই সুযোগটা পাবে না যে তার থেকে চাঁদা নিতে। ঠিক আছে? তার অটোটাকে আটকায় রেখে এই সুযোগটা সে পাবে না চাঁদা নেওয়ার। তো জামায়াতে ইসলামী তারা যদি ক্ষমতায় আসে, তারা বলেছে যে অটো রিক্সাকে সুন্দর ডিজাইন দিবে। মানে বর্তমানে যে প্রচলিত অটো রিক্সা রয়েছে, এই অটো রিক্সাগুলোকে সুন্দর ডিজাইন দিবে, ডিজাইন দিয়ে হচ্ছে তারা লাইসেন্স প্রদান করবে। এই বিষয়টা যদি করা যায়, তাহলে বাংলাদেশের অটো রিক্সা থেকে যারা চাঁদা খায় এবং যারা চাঁদা তোলে, বাংলাদেশের অটো রিক্সাগুলো যারা অটো চালায়, বিশ্বাস করবেন একদম নিম্ন পর্যায়ের লোকগুলা, যারা খুবই কঠিন কষ্ট এবং দুঃখের মধ্যে আছে, তারা এই অটো চালানোটাকে তাদের পেশা হিসেবে বেছে নেয়। এবং কি যে কষ্ট, যারা আমরা অনেকে বুঝি না, আসলে খুবই কষ্ট। তো এই কষ্টের মধ্যে দেখা গেছে কি, সে একটা জায়গায় অটো নিয়ে বের হইলো, পুলিশে আইসা তার চাকাটা পাংচার করে দিল, পাংচার করে দিয়ে তার থেকে মনে করেন 200-100 টাকা চাঁদা নিয়ে চলে গেল, বা তার চাকাটা পাংচার করার ভয় দেখাই 200-100 টাকা চাঁদা নেওয়ার ভয় দেখাই 200-100 টাকা চাঁদা নিয়ে চলে গেল। এই যে অটো রিক্সাওয়ালাদের উপরে যে কিরকম নিপীড়ন হয়, এটা আসলে একজন অটো রিক্সা ড্রাইভারের থেকে যদি আপনি না শুনেন, বিশেষ করে শহরে, ঢাকা শহরের কথা বলতেছি, তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন না। এই যে আমি মনে করি, এই যে জামাতে ইসলামী অটো রিক্সাওয়ালাদের জন্য যে একটা নির্বাচনী ইশতেহারে তাদের এই বিষয়টা উল্লেখ করছে, আমি এই বাংলাদেশের সমগ্র যারা অটো রিক্সা ভাই বোনেরা রয়েছেন, যারা অটো রিক্সা চালায়, অনেকে বলবেন বোনদের কথা কেন বলতেছি, আরে ভাই, ঢাকা শহরে এমন এমন মহিলাকে আমি দেখেছি অটো রিক্সা চালায়, আপনাদেরকে কি বলবো। অটো রিক্সা একজন মানুষ কতটুকু দুঃখ, কতটুকু কষ্ট, কতটুকু বেদনা মানে বুকের মধ্যে চাপা রেখে তারা যে অটো রিক্সাটারে চালায়, এটা একদম ভাষায় প্রকাশ করা যাবে না, কতটুকু কষ্টের মধ্যে দিয়ে তারা এই অটো রিক্সাটারে চালায়। সেই অটো রিক্সা যখন রাস্তায় যায়, ওই কোনো একটা পুলিশ দেখা গেছে তার চাক্কা পাম্পার করে দেওয়ার ভয় দেখিয়ে তার থেকে চাঁদা নিয়ে যায়, কোনো একটা চাঁদাবাজ তার অটো আটকে রেখে তার থেকে চাঁদা নিয়ে যায়। ঠিক আছে? আবার সে কিছু কইতেও পারে না, কেননা তার তো এটা বৈধ যান না, সরকারের কাছে এটা বৈধ না। সরকারও এমন ভাবে সিস্টেম করে দিছে যে এটা এমন ভাবে দিছি যাতে সরকারের লোকেরা মনে করেন চাঁদাও নিতে পারে, পুলিশও চাঁদা নিতে পারে, আর মনে করেন ওই দিন শেষে যাতে অটো রিক্সাওয়ালা মনে করেন 2টা টাকা নিয়ে ঘরে না যাইতে পারে। সরকার এরকম একটা সিস্টেম বানিয়ে দিছে। আমি বলবো সমগ্র বাংলাদেশের যারা অটো রিক্সা চালায় এবং যারা অটো রিক্সার ড্রাইভার হিসেবে আছে, ভাই 1000 টাকার জন্য আপনি আপনার ভোটটা বিক্রি করে দিবেন, আল্লাহর কসম আগামী 5 বছর যদি আপনার পছন্দের প্রার্থী যদি না আসে, বা আপনার পছন্দের আপনার পছন্দের দলটা না এসে যদি মনে করেন একটা দুর্বৃত্ত দল যদি ক্ষমতায় আসে, আপনাকে আরো 5 বছর এই চাঁদা দিতে হবে, অটো রিক্সা চালায় আপনার এই চাঁদা দিতে হবে। আমি বলবো সমগ্র বাংলাদেশের যারা অটো রিক্সা চালায়, তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে জামাতে ইসলামকে ভোট দেওয়া, একদম নৈতিক দায়িত্ব। আরে ভাই, আপনারা যারা অটো রিক্সা চালান, এই আপনাদের কষ্টটাকে, আপনাদের চিরজীবনের কষ্টটাকে শেষ করার জন্য জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে উল্লেখ করে দিচ্ছে, যারা অটো রিক্সা চালায় এই অটো রিক্সাকে সুন্দর একটা ডিজাইন দিয়ে লাইসেন্স প্রদান করবে। একবার যখন আপনার অটো রিক্সাকে সুন্দর ডিজাইন দিয়ে লাইসেন্স প্রদান করবে, তাহলে কারো বাপের ক্ষমতা নাই আপনার চাকাটা ফুটা করে দেওয়ার ভয় দেখে আপনার থেকে চাঁদা নিব। কোনো পুলিশ আপনার চাকাতে হাত দিতে পারবে না। আপনি যদি কিছু রং করেন, আপনার লাইসেন্সের উপরে সে জরিমানা দিবে, এবং ওই জরিমানা আপনি মাস শেষে পে করবেন। কিন্তু তার ক্ষমতা নাই আপনার চাকাটা খুলে নিয়ে যাবে, তার ক্ষমতা নাই আপনার ব্যাটারিটা খুলে নিয়ে যাবে, তার কোনো ক্ষমতা থাকবে না। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা অটো রিক্সার ড্রাইভারকে একদম চোখ বন্ধ করে জামাত ইসলামীকে ভোট দেওয়া উচিত। তো জামাতে ইসলামী এই যে মানুষের যে পয়েন্টটা নিয়ে আসছে, একদম অ্যাপ্রিচিয়েট বাই অ্যাপ্রিচিয়েট, জামাতে ইসলামীর কাছে অ্যাপ্রিচিয়েট। ঠিক আছে নি? এরপরে
জামাতে ইসলামী তাদের ষষ্ঠ ভাগ ষষ্ঠ ভাগের 30 অনুচ্ছেদে তারা বলেছে সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দরে তারা উন্নতি করবে। আসলে সৈয়দপুর যদিও আমি কখনো গেছি কিনা জানি না, অনেক জায়গাতে গেছি, তবে সৈয়দপুর গেছি কিনা হয়তো গেছি, কিন্তু ওই নামটা হয়তো জানা নেই। তো সৈয়দপুর হয়তো ওখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, জামাতে ইসলামী উপলব্ধি করছে ওটাকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করবে। তাহলে আমি মনে করি বাংলাদেশে যদি বর্তমানে 2-3টা আন্তর্জাতিক বন্দর রয়েছে, একটা সিলেট, একটা হচ্ছে কুমিল্লা, সরি সরি, একটা হচ্ছে ঢাকা, আর একটা হচ্ছে সিলেট, আর একটা হচ্ছে চট্টগ্রাম। এই তিনটেই মোটামুটি আন্তর্জাতিক বিমানবন্দর। বিদেশ থেকে এই তিনটাতে মোটামুটি বিদেশি বিমান আসে বা যাওয়া আসা করে। আর বাকি এর বাইরে আন্তর্জাতিক বিমানবন্দর আছে কিনা আমার এই বিষয়ে আসলে তেমন কোনো আইডিয়া বা ধারণা কম। তবে সৈয়দপুরকে যদি আন্তর্জাতিক বিমানবন্দর করে, বাংলাদেশে যদি আরো একটা আন্তর্জাতিক বিমানবন্দর হয়, আমি মনে করি বাংলাদেশ আর একটা উন্নয়নের পর্যায়ে চলে যাবে। এবং সৈয়দপুরবাসী বিশেষ করে হয়তো তাদের এটা অনেক দিনের আশা ছিল বিমানবন্দর করা আন্তর্জাতিক, তো এটা তাদের আশা পূর্ণ হবে। তো জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে এটা অ্যাড করেছে সৈয়দপুরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা। এবং হচ্ছে জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারে ষষ্ঠ ভাগের 31-13 অনুচ্ছেদে তারা বলেছে একটি শহর একটি কার্ড, বাস ট্রেন মেট্রো সবগুলোর একই কার্ড চলবে। এই যে এই বিষয়টা যে জামাত ইসলামী দিয়েছে আপনাদেরকে দেখাতে পারতেছি না আমার মানি ব্যাগে, ওই যে ঢাকা শহরে যে আমরা যে মেট্রোতে চলাচল করি ওখানের একটা কার্ড আছে। আপনারা যারা ঢাকা শহরের মেট্রো রেল স্টেশনের উপরে গেছেন বা যাতায়াত করছেন মেট্রো দিয়ে, বা যারা যাতায়াত করেন তারা জানেন এই যে কত সুন্দর একটা সিস্টেম। কার্ডে টাকা ঢুকাবেন, পাঞ্চ করবেন, চলে যাবেন, ঝামেলা শেষ। জামাতে ইসলামী চাচ্ছে সমগ্র বাংলাদেশের যতগুলা বাস রয়েছে, যতগুলা ট্রেন রয়েছে, যতগুলা মেট্রো তো একটাই, তো এই সম্পূর্ণটা একটা কার্ডের মধ্যে নিয়ে আসতে। এই একটা কার্ডের মধ্যে নিয়ে আসলে উপকার হবে কি, আপনার দুর্নীতি হবে না। বর্তমানে আপনার মেট্রো রেলটা যেভাবে দেখতেছেন, আপনি কার্ডের মাধ্যমে টাকা ভরতেছেন, যাচ্ছেন, ব্যাস। সেম সেম কমলাপুর রেল স্টেশনে গেলেও একই ব্যবস্থা আপনি পাবেন। এই কার্ড দিয়েই আপনি যেখানে খুশি চলে যেতে পারবেন, এবং এই কার্ড দিয়ে আপনি বাসে করে যেখানে খুশি চলে যেতে পারবেন। এতে হইলো কি, মানে সবকিছুর নির্দিষ্ট একটা পরিমাণ লেখা থাকবে, সবকিছুর নির্দিষ্ট একটা ব্যবস্থা থাকবে, যে আপনার ঢাকা থেকে কুমিল্লার ভাড়া কত, কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাড়া কত, একটা নির্দিষ্ট পরিমাণ লেখা থাকবে এই কার্ডের মাধ্যমে। তো এটা করলে ভালোই হবে। এক কার্ডের মধ্যে যদি বাংলাদেশটাকে নিয়ে আসা যায়, যে এক কার্ডের ট্রানজিট ব্যবস্থাতে যদি নিয়ে আসা যায়, তাহলে এটা খুবই ভালো হবে। আমি তো মনে করি এটা আমার হচ্ছে পার্সোনাল অপিনিয়ন, আমি জামাত ইসলামীর জন্য শেয়ার করতে চাই। জামাতে ইসলামী চাইলে আমার এই আইডিয়াটাকে তারা অ্যাকসেপ্ট করতে পারে। আমি মনে করি জামাতে ইসলামী যে তাদের ষষ্ঠ ভাগের 13 নম্বরে যে উল্লেখ করেছে একটি শহর একটি কার্ড, তো এই কার্ড মানে হচ্ছে ওই যে মেট্রো রেলের যে কার্ড, এই কার্ডটা দিয়ে হচ্ছে আপনি কমলাপুর রেল স্টেশন এবং হচ্ছে বাস সব জায়গাতে আপনি এটা ইউজ করতে পারবেন ভাড়া দেওয়ার জন্য। তো আমি মনে করি এই আলাদাভাবে কার্ড না করে বাংলাদেশে যে ভোটার আইডিটা রয়েছে, এই ভোটার আইডিটাকে ওই মডিফিকেশন করে ওই ভোটার আইডিটাকে যদি হচ্ছে এরকম কার্ডের যে সেন্সর, এই সেন্সরটা যদি বাংলাদেশের ভোটার আইডিতেই বসাই দেওয়া যায়, তাইলে হইলো কি, ভোটার আইডিও থাকলো একটা নির্দিষ্ট, আর এই ভোটার আইডির মধ্যেই হচ্ছে মনে করেন আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, যাওয়ার যে মেট্রোতে চড়তেছেন তার যে একটা সেন্সর, ওইটা থাকলো। ওইটা থাকলে দেখা গেছে কি আপনার ভোটার আইডিটাই আপনি মেট্রোতে পাঞ্চ করে আপনি যেখানে খুশি যাইতে পারতেছেন। আবার কমলাপুর থেকে আপনি যেখানে খুশি ট্রেন ব্যবহার করে যাচ্ছেন। আবার বাসে আপনি আপনার ভোটার আইডিটা পাঞ্চ করে আপনি হচ্ছে যেখানে খুশি যাচ্ছেন। কুমিল্লা থেকে ঢাকা, ঢাকা থেকে কুমিল্লা আসতেছেন। ভোটার আইডিটাকে যদি এই কার্ডের রূপান্তর বা এই কার্ডের যে সেন্সর, এই সেন্সরটা যদি ভোটার আইডিটার সাথে অন্তর্ভুক্ত করা যায়, তখন দেখা গেছে কি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যদি ঘটে, তাহলে একজন মানুষের যে ভোটার আইডি, হ্যাঁ, ধরেন একটা কার্ডে পাঞ্চ করে উঠলো, পাঞ্চ করে উঠার পরে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলো, তাহলে এই মুহূর্তে ওই ভোটার আইডিটা ব্যবহার করে কে যাচ্ছে, তাহলে একদম ইন ডিটেলসে সবকিছু উল্লেখ থাকবে। তো আমি মনে করি জামাতে ইসলামী যে তাদের অনুচ্ছেদে উল্লেখ করছে ষষ্ঠ ভাগের 31-13 অনুচ্ছেদে, তারা বলেছে যে একটি শহর একটি কার্ড, বাস ট্রেন মেট্রো সব জায়গা লঞ্চ একই কার্ড চলবে। আমি মনে করি আলাদাভাবে কার্ড না বানিয়ে বাংলাদেশের যে ভোটার আইডিটা রয়েছে ওই আইডিটার মধ্যে সেন্সর যুক্ত করে দেওয়া উচিত এগুলা চলাচল করার জন্য। তাইলে হইলো কি, তার ভোটার আইডিটাও হইলো এবং হচ্ছে ওই অ্যাভেলেবল ইউজও করতে পারলো, এবং হচ্ছে সরকারের কাছে হচ্ছে একটা ইয়াও থাকলো, মানে সরকারের কাছে আলটিমেটলি একটা রেকর্ড থাকলো যে এই ভোটার আইডির লোকটা এই মুহূর্তে কোথায় যাচ্ছে। সরকারের কাছে এই মুহূর্তে একটা রেকর্ড থাকলো এই ভোটার আইডির
এই লোকটা এই মুহূর্তে কোথায় যাচ্ছে। যদিও এখানে হচ্ছে ব্যক্তিগত সিকিউরিটি হচ্ছে আহ ড্যামেজ হওয়ার একটা আশঙ্কা আছে। তবে হচ্ছে আমি মনে করি ব্যক্তিগত সিকিউরিটি ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকলেও এটা হচ্ছে আমাদেরকে আহ, ভালো একটা রেজাল্ট দিবে বলে মনে হয় আমার। তো জামাতে ইসলামী তাদের সপ্তম ভাগের ৩৬-এর ১০ অনুচ্ছেদে তারা বলেছে সরকারি চাকরিতে যোগ্যতা প্রদান, বয়স প্রদান বিষয় না। এই বিষয়টা একদম ফ্যান্টাস্টিক। আপনারা দেখেছেন বিশ্বে অনেক দিন ধরে আমরা যুবকেরা বা হচ্ছে অনেকেই হচ্ছে ঢাকা শহরে এই আন্দোলনটা করেছে যে সরকারি চাকরিতে বয়স সীমা ৩৫ করার জন্য। তো জামাতে ইসলামী বলেছে যে তারা যদি সরকারে আসতে পারে তারা বয়স সীমাটা উঠাইয়ে দিবে। তারা মনে করে যে যোগ্যতা ইজ এ প্রায়োরিটি। আমিও এটা ব্যক্তিগতভাবে মনে করি। একজন মানুষের যোগ্যতা আছে, তার কর্ম করার আছে, তাকে আপনি কর্মে বাধা দিবেন কেন? সে একদম ৬৫ বছর পর্যন্ত যদি তার কর্ম করার শক্তি থাকে সে কাজ করতে থাকবে, করতে থাকুক আলাতুল, সে কাজ করতে থাকবে। কিন্তু না, আপনি ওই সরকারি চাকরিতে আপনি তার মনে করেন একটা সময়সীমা বাঁধে দিবেন, এই বয়স হলে আপনি করতে পারবেন না, এই বয়স হলে আপনি এটা করতে পারবেন না। আরে ভাই, এতে তো দেশ আরো ড্যামেজ হবে। সরকারি চাকরিতে বয়স কেন লাগবে? বয়স একদম ফিনিশ, কোনো চাকরিতেই কোনো বয়স লাগবে না, কথা শেষ। বয়সের একদম উঠাই দেওয়ার দরকার। তো জামাতে ইসলামী তাদের নির্বাচনী ইস্তেহারের মধ্যে বলেছে যে সরকারি চাকরিতে যোগ্যতাই হচ্ছে প্রধান বিষয়। এটা আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। একজন এডুকেটেড পারসন, আমি মনে করি বাংলাদেশে যারা চাকরি নিয়ে টেনশনে আছে, আমি মনে করি তাদের জন্য দুইটা বিশেষ সুবিধা দিয়েছে জামাতে ইসলামী। একটা হচ্ছে সরকারি চাকরিতে অ্যাপ্লাই এর যে ফিটা ওনারা বাতিল করে দিচ্ছে, এটা একটা বিশেষ সুবিধা। এই উপলব্ধিটা বিশেষ করে আমি করতেছি। এবং হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে সরকারি চাকরিতে বয়স কেন কোনো বিষয় না। সরকারি চাকরিতে হচ্ছে দেখবে যে লোকটা কর্মক্ষম আছে কিনা, ব্যাস। সরকারি চাকরিতে দেখবে যে লোকটা যোগ্যতা কিনা, ব্যাস, খালাস। তার শরীরের যদি কর্মক্ষম থাকে সে ৬৫ বছরে চাকরি করো, কোনো সমস্যা নেই। তো জামাত ইসলামী এই বিষয়টাকে নোট করছে, আই অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট। এবং জামাত ইসলামী বলছে গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন, এটা বলছে হলো অষ্টম ভাগের ৩৮-এর ২ অনুচ্ছেদে। তো ইসলামী জামাতে ইসলামী দল তারা বললো যে গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন। গণপরিবহন বুঝছেন না? গণপরিবহন মানে ওই যে বাস। এই যে বাসের মধ্যে যে সিসি ক্যামেরা কতটা দরকার ভাই, একদম মন থেকে আমি আসলে যখন জামাতে ইসলামের নির্বাচনী ইস্তেহারটা ফুটতেছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম জামাতে ইসলামের বড় কোনো নেতাকে ফোন করব যে নির্বাচনী ইস্তেহারটার মধ্যে গণপরিবহনে সিসি ক্যামেরাটা স্থাপন করার মানে এই পয়েন্টটা আপনারা একটু যুক্ত করবেন। মানে এটা বারবার আমার মনে উঠতেছিল। এটা মনে উঠতেছিল কেন, এই শেখ হাসিনার আমলে এই একটা নিউজ হয়েছিল ডেইলি স্টার, যদিও শালার পুতো বলতে অরিজিনাল নিউজ করে না, তারপরে মাঝে মধ্যে দুই একটা নিউজ অরিজিনাল করে। তো ডেইলি স্টারের একটা নিউজ হয়েছিল ১২ মাসে ১৩ দর্শন শুধুমাত্র বাসে। চিন্তা করেন আমরা কোন দেশে বসবাস করি যে দেশের চলন্ত বাসে দর্শন হয়। এর ফলে এই কিছুদিন আগেও একটা নিউজে আপনারা দেখছেন হয়তো যে গাজীপুরগামী একটা বাসে ঢাকাতে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ঠিক আছে নি? বাস কন্ট্রাক্টর এরপর কারে কারে গ্রেপ্তার করছে। এই যে জামায়াতে ইসলামী মানুষের এই বিষয়টা বুঝতে পারছে, আই অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট। মন থেকে জামাতে ইসলামীর জন্য দোয়া রইলো। আমি তো এই পয়েন্টটা দেখে একদম অবাক হয়ে গেছি। আরে শিট, এই পয়েন্টটা আমি মনে মনে ভাবতেছি জামাতে ইসলামীর কোন নেতার সাথে শেয়ার করব। এখন খুলে দেখি যে এই পয়েন্টটা একদম ষষ্ঠ ভাগের ৩৮-এর ২ অনুচ্ছেদে তারা দিয়ে দিছে গণপরিবহনে সিসি ক্যামেরা স্থাপন। এটা একদম ফ্যান্টাস্টিক। আমি বিদেশে ছিলাম, বাহরাইনে একটা গণপরিবহন যেগুলো রয়েছে বাস। একদিন মনে হয় শখের ঠেলা গলছি যে একটা বাসের মধ্যে কয়টা ক্যামেরা থাকে। আরে ভাই, গনি সাইডে একটা বাসের মধ্যে মোটামুটি এই মোটামুটি মোটামুটি ৮-১০টা ক্যামেরা আছে একটা বাসের মধ্যে। মানে বড় পাবলিক বাসগুলোর মধ্যে ২, ৪, ৫, ৬ মোটামুটি মিনিমাম ৮টা ক্যামেরা থাকেই। একটা বাসের মধ্যে মিনিমাম ৮টা ক্যামেরা থাকে। একদম মোটামুটি। বিশেষ করে ওই বাহরাইনের কথা বলতেছি, ওখানে পাবলিক বাসগুলোর মধ্যে ৬টা ৮টা ক্যামেরা মিনিমাম থাকেই। তো এই বিষয়টা, এই যে এই ক্যামেরাগুলো কানেকশন থাকে হচ্ছে পুলিশের সাথে কানেক্টেড থাকে। আলাদা একটা বাসের যে সিকিউরিটি সার্ভিস রয়েছে ওই সিকিউরিটি সার্ভিসের সাথে অ্যাক্টিভেট থাকে, কানেকশন থাকে। বাসে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যায় সাথে সাথে হচ্ছে পুলিশও দেখতে পায়, আবার হচ্ছে বাসের যে স্পেশাল সিকিউরিটি সার্ভিস বা সিকিউরিটির দায়িত্বে যারা থাকে তারাও দেখতে পায়। একজন লোক যদি ঘুমায় যায় তাহলে আরেকজন দেখতে পায়। মানে সিস্টেমটা এমন ভাবে করছে যাতে কখনোই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং ইভেন আপনি যদি একটা মোবাইল ফালাই দিয়েও চলে যান,
ঠিক আছে, আপনি মনে করেন 10 দিন, 15 দিন, 20 দিন পরে আয়ও আপনি আপনার এই মোবাইল নিয়ে যেতে পারবেন, এরকম একটা সিস্টেম। তো এটা আসলে একদম ফ্যান্টাস্টিক একটা সিস্টেম। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসে, তারা যে নির্বাচনী ইশতেহার, জনমানুষের ইশতেহার বলছে, আমি আসলে মনে করি আই অ্যাপ্রিসিয়েট ফর দ্যাট, আমি আসলে মনে করি এটা আসলে জনমানুষের ইশতেহার। এই ইশতেহারে একদম কিছু জিনিস একদম হৃদয় ছুঁয়ে গেছে। এই যে অটোওয়ালাদের দুঃখের কষ্টের শেষ নেই, অটোওয়ালা ভাই বোনদের জন্য তারা বলে দিছে যে অটোকে সুন্দর একটা ডিজাইন দিয়ে, আপনার কাছে যে অটো আছে ওই অটোকে সুন্দর একটা ডিজাইন দিয়ে তারা লাইসেন্স প্রদান করবে। আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা অটোওয়ালা ড্রাইভারকে চোখ বন্ধ করে একদম দৌড় দিয়ে গিয়ে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া উচিত। এরপরে যারা পড়ালেখা করে, সরকারি চাকরি করে, চাকরির জন্য অ্যাপ্লাই করে, ঢাকা শহরে 1,000 টাকার কত যে মূল্য, যারা পড়ালেখা করে তারা জানে। তো এই যে 10টা চাকরিতে অ্যাপ্লাই করলে তার 1,000 টাকা শেষ। তাহলে এই লোকগুলা, এই ছেলেগুলার জন্য মনে করেন জামায়াতে ইসলামী নির্বাচনী ইশতেহারে দিছে, তারা যদি ক্ষমতায় আসতে পারে, তারা হচ্ছে সরকারি চাকরিতে যে অ্যাপ্লাই যে ফিস ওটা বাতিল করে দিবে। এই যে ফ্যান্টাস্টিক পয়েন্ট, একদম হৃদয় ছোঁয়া পয়েন্ট। ঠিক আছে, তো এই হচ্ছে জামাতে ইসলামীর টোটাল 5 বছরের নির্বাচনে যে ইশতেহার রয়েছে, এই ইশতেহার থেকে বিশেষ যে পয়েন্ট গুলো আমার হৃদয় ছুঁয়ে গেছে, ওই পয়েন্ট গুলো আমি মনে করি এগুলা মানুষের হৃদয় ছুঁয়ে যাবে, যার কারণে এই পয়েন্ট গুলাকে পর্যবেক্ষণ করে এই পয়েন্ট গুলাকে আমি আপনাদের সামনে উঠে নিয়ে আসছি। টোটাল 1, 2, 3, 4, এরপর হচ্ছে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, টোটাল 25টা পয়েন্ট। এই 25টা পয়েন্ট জামায়াতে ইসলামীর যে নির্বাচনী ইশতেহার রয়েছে, এই নির্বাচনী ইশতেহার পর্যবেক্ষণ করার পরে একদম আমার হৃদয় ছুঁয়ে যাওয়া 25টা পয়েন্ট আমি উঠে নিয়ে আসছি, প্রায় 25টা পয়েন্ট আমি উঠে নিয়ে আসছি। এবং আমি মনে করি এই পয়েন্ট গুলো অবশ্যই আপনাদের হৃদয় ছুঁয়ে গিয়েছে, এবং প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদাভাবে ভিডিও বানানোর সুযোগ রয়েছে। আমি মনে করি আমি আমার এই স্টেঞ্জ বাংলা চ্যানেল থেকে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলাদাভাবে আলোচনা করে হচ্ছে আপনাদের জন্য ভিডিও বানাবো। এবং আপনারা যারা আমাকে চিনেন এবং হচ্ছে যারা আমাকে ভালোবাসেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশাপাশি হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো আপ করে পাশে থাকবেন, আর হচ্ছে আমার ব্যক্তিগত আইডিতে ফলো আপ দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এবং আমি মনে করি বর্তমানে আপনারা হচ্ছে দল নয়, এই বর্তমানে আপনারা হচ্ছে মার্কা নয়, ব্যক্তি দেখে হচ্ছে ভোট দেন। আপনার এলাকাতে যারা হচ্ছে মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এমপি ইলেকশন করতেছে, দেখেন ওই লোকটা কেমন, এবং হচ্ছে ওই লোকটার নৈতিকতা কেমন আপনারা দেখেন। একটা লোক যে 1,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে আগে থেকে ঋণ খেলাফির দায় মাথায় নিয়ে আসে, ওই লোককে সরকার কারসাজি করে, সরকারের নির্বাচন কমিশন কারসাজি করে কোনোভাবে ওই লোককে নির্বাচন করার সুযোগ দিল। কিন্তু আপনি আপনার ভোটের মাধ্যমে ওই লোককে পরাজিত করে দেন, এবং আপনি ওই লোককে বিতাড়িত করে দেন। তাইলে হচ্ছে ওনারা হচ্ছে এই আপনার মাথার উপরে বসে লবণ দিয়ে রেখে বড়ি খাওয়ার সুযোগটা আর পাবে না। তো আমি মনে করি এই যে ধরেন, যে লোকটা 1,000 কোটি টাকা দামে, 1,000 কোটি টাকার ব্যাংক লোন রয়েছে, ওই লোকটা প্রথমে ক্ষমতায় এসে কি চেষ্টা করবে ভাই? প্রথমে ক্ষমতায় এসে তো আগে তার লোন গুলা শোধ করবে, তারপরে না আপনার জন্য কিছু করতে পারবে। তাহলে এই যে নির্বাচনের ইশতেহার, আমি কেন জামাতেরটা পড়লাম? আমি জামাতের নির্বাচনী ইশতেহার পড়লাম এই কারণে, কারণ বিএনপি নির্বাচনী ইশতেহারে কি থাকলো না থাকলো কিচ্ছু যায় আসে না, কেননা তাদের কথা এবং কাজের সাথে শুরুতেই হচ্ছে কোনো মিল নাই। শুরুতে কিভাবে মিল নাই? তারা বলতেছে যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করবে, অথচ তারা 40 জন দুর্নীতিগ্রস্ত লোকের নমিনেশন দিয়ে বসে রয়েছে। তো এই বিএনপি কে এটা বোঝা উচিত যে মানুষ আর আগের মতো নাই, এটা অনলাইনের যুগ। এখানে মানুষ শুধুমাত্র কথাতে ভরসা করে না, দে আর ফোকাসেড ইউর ওয়ার্ক। মানুষ হচ্ছে আপনার কথার পাশাপাশি আপনি কি কাজ করতেছেন ওইটার উপরে ফোকাস করে, এন্ড দে উইল সাপোর্টেড ফর দ্যাট। আপনাকে এটার উপরে ফোকাস করে হচ্ছে দে উইল সাপোর্টেড। তো সবাই ভালো থাকবেন। স্টেজ বাংলা চ্যানেল থেকে আমি আমাজউদ্দিন ফরহাদ বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।